একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে একাদশ শ্রেণীর জন্য এটা ৪৭তম ক্লাস এবং দ্বাদশ শ্রেণীর জন্য ১০৯তম ক্লাস। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় ৭ থেকে অ্যাঞ্জিওস্পার্মের অন্তর্ভুক্ত ইন্ট্রোডাকশন টু ফ্যামিলি মনোকট প্লান্ট অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি এবং এ সংক্রান্ত কিছু প্রাথমিক কথাবার্তা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করবে, মনোযোগ সহকারে লক্ষ্য করবে। দেখো, গোত্র পোয়েসি এর পূর্ব নাম ছিল গ্রামিনী বা ঘাস গোত্র, গ্রাস ফ্যামিলি। প্রজাতির সংখ্যা ও বিস্তৃতি দেখো, প্রায় ৫০০ গণ এবং ৮,০০০ প্রজাতি নিয়ে ঘাস গোত্র গঠিত। এ গোত্রের উদ্ভিদ পৃথিবীর সব ধরনের অবস্থানে পাওয়া গেলেও অধিক পাওয়া যায় উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এবং উত্তর নাতিশীতোষ্ণ মৃদু শুষ্ক অঞ্চলে। বাংলাদেশে এই গোত্রের ১১৩টি গণ এবং ২৮৫টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। টাইপ জিনাস পোয়া থেকে এই গোত্রের নামকরণ করা হয়েছে পোয়েসি, অর্থাৎ এই গোত্রের যে কোনো একটি উদ্ভিদ প্রজাতি যার গণনাম পোয়া, এটাকে টাইপ করে আদর্শ ধরে এই গোত্রের বর্তমান নামকরণ করা হয়েছে পোয়েসি। পূর্ব নাম ছিল গ্রামিনী ঘাস গোত্র। এখানে একটা ফিগার দিয়েছি, এটার ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি, প্রয়োজন হলে আবার স্লাইডে ব্যাক করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, অর্থাৎ এ ধরনের বীজগুলো বপন করলে প্রথমে অঙ্কুরিত হয়ে একটি মাত্র বীজপত্র বেরিয়ে আসবে এবং একটি থাকে, এই জন্য এদেরকে মনোকট প্লান্ট বলা হয়। মনো মানে এক, কট হচ্ছে কটিলিডন থেকে অর্থাৎ বীজপত্র থেকে, যেমন ধান, গম, ভুট্টা, আখ, পেঁয়াজ, রসুন ইত্যাদি হলো একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখো, বীজে বীজপত্র একটি, কেবলই একটি, এই জন্য এরা মনোকট প্লান্ট। মূল গুচ্ছমূল, গুচ্ছমূলটা কিরকম? তোমরা ধানের একটা গোছা তুলে দেখো, এর গোড়ায় ছোট ছোট অসংখ্য মূল থাকে। পেঁয়াজের গোড়ায় দেখবা অনেকগুলো মূল আছে ছোট ছোট গুচ্ছ আকারে। এখানে টেপফ্রুট বা প্রধান যে একটা মূল, ভ্রূণমূল অনেক বড় হবে, তার থেকে শাখা প্রশাখা বেরোবে, এই ধরনের কোনো স্ট্রাকচার এখানে নেই। এগুলো যেখানে আছে ওই ধরনের উদ্ভিদগুলো হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। মূলত দ্বিবীজপত্রী উদ্ভিদ এটা পাওয়া যায়, ব্যতিক্রম থাকতে পারে। তাহলে গুচ্ছমূল হচ্ছে ফাইব্রাস রুট, যেটা এখন বললাম। পাতার শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল। তোমরা মিষ্টি কুমড়ার পাতা দেখবে, এর শিরাবিন্যাসগুলো কেমন যেন একটা জালের মতো বিন্যাস তৈরি করে। বা তাল পাতা, তেজপাতা, কলা পাতার ক্ষেত্রে দেখবা এরা সমান্তরাল প্যারালালি এরা অ্যারেঞ্জ থাকে আর কি। এদের অ্যারেঞ্জমেন্টটা প্যারালাল ভেরিয়েশন টাইপ। পুষ্পী পুষ্পপত্রের সংখ্যা ৩ বা ৩-এর গুণিতক, অর্থাৎ পুষ্প ট্রাইমেরাস। এই যে মনে করো বৃতি কিংবা পাপড়ি, দলমণ্ডলের যে পাপড়ি বা পুংস্তবকের যে পুংকেশরের সংখ্যা সচরাচর এগুলি হচ্ছে পুষ্পপত্র বা স্ত্রীস্তবক স্ত্রী কেশরের সংখ্যা। হালকা পাতলা ব্যতিক্রম থাকতে পারে। এগুলোর সংখ্যা ৩, ৩-এর গুণিতক ৩, ৬, ৯, ১২ এইভাবে। এই ধরনের ফুলগুলোকে বলা হয় ট্রাইমেরাস। তো একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ফুলটা সচরাচর এরকম হয়। বীজপত্রের অবস্থান শীর্ষ এবং ভ্রূণমুকুল পার্শ্বীয়। সবার আগে বীজপত্রটা বেরিয়ে আসবে এবং এটা অগ্রভাগে থাকবে এবং সেটার কক্ষ থেকে পার্শ্ব ভ্রূণমুকুলটা থাকবে পার্শ্বে। আরো দেখো, কাণ্ড সাধারণত নলাকার। এই যে এখানে দেখো, এটিকে কাণ্ড দেখাচ্ছি আমরা। কাণ্ড নলাকার, মধ্য পর্ব ফাঁপা। পর্ব হলো এই যে মনে করো এখানে একটা নোড আছে, আমরা যদি একটু বোঝার জন্য বলি, বাঁশের যে গিরা, ধান গাছের যে কাণ্ডের যে গিরা, নোড, NODE নোড, এই একটা নোড মনে করো, তারপরে আরেকটা নোড যেখানে থাকবে বা এইদিকে আরেকটা নোড যেখানে ছিল, দুই নোডের মধ্যবর্তী যে জায়গাটা এটা হচ্ছে মধ্য পর্ব, ইন্টার নোড, এটা ফাঁপা। পত্রমূল কাণ্ড বেষ্টন। দেখো এই যে পাতা, পাতার এই যে গোড়াটা, এই কাণ্ডটাকে বেষ্টন করে রেখেছে এবং পাতা লিগিউল বিশিষ্ট। এই যে এটি হলো লিগিউল। লিগিউলটা কি একটু পরে ব্যাখ্যা পাবে। এটা জাস্ট একটা প্রজেকশন, আউটগ্রোথ, উপবৃদ্ধি। লিফ শীটের গোড়ায় থাকে। পুষ্পবিন্যাস স্পাইকলেট, এইটি হচ্ছে একটি টাইপ। এটাই যে সব ফুলের, সব একবীজপত্রী উদ্ভিদের, সব উদ্ভিদের ক্ষেত্রে, সব প্রজাতির ক্ষেত্রে এরকম তা না। তোমাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য, পরিচয় করে দেওয়ার জন্য জাস্ট এখানে একটা ধানের যে পুষ্পমঞ্জরির পুষ্পবিন্যাস স্পাইকলেট, একটা ডায়াগ্রামেটিক ফিগার এখানে দেওয়া আছে, একটা রেখাচিত্রের মতো আর কি।
পরাগধানী সর্বমুখ। এই পরাগধানী দেখো বাতাসের সাহায্যে যে কোনো দিকে ঘুরতে পারে, নড়তে পারে এবং যে কোনো দিকেই তার পরাগরেণুগুলো ছড়িয়ে পড়তে পারে এবং এই জন্য পরাগায়নটা অনেকটা নিশ্চিত হয় এবং বিশেষ করে বাতাসের মাধ্যমে যাদের পরাগায়ন ঘটে এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রেই পরাগধানী ম্যাক্সিমাম ক্ষেত্রে সর্বমুখ হয়ে থাকে। গর্ভমুণ্ড পালকের ন্যায়। এই যে হচ্ছে গর্ভমুণ্ড, এটা কেন জানো? বাতাসে যখন পরাগরেণু ছড়িয়ে পড়ে তখন এটাকে যেন ধরতে সুবিধা হয়, এই জন্য অনেকটা পালকের মতো হয়েছে। গর্ভাশয় চেম্বার একটি, অর্থাৎ এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা এক ও এক হবে। অমরাবিন্যাস মূলীয়। মূলীয় মানে কি? প্লাসেন্টেশন যখন পড়িয়েছিলাম সেখানে ব্যাখ্যা দিয়েছিলাম। অমরা হচ্ছে ডিম্বক উৎপাদনকারী কলা। ডিম্বকটা যেখান থেকে উৎপন্ন হয় সেখানেই অমরাটা থাকে। এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে অমরাটা কোথায় থাকে? চেম্বারের মূল গোড়ার দিকে থাকে, এই জন্য এটা মূলীয়। ফল হচ্ছে ক্যারিঅপসিস। এটাও আমি আগে ব্যাখ্যা দিয়েছি, সেই ক্লাসগুলো শুনে নিবা। কমন ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো, স্বরূপ দেখো, এটা বর্ষজীবী অর্থাৎ ১ বছর বর্ষজীবী বা বহু বর্ষজীবী হতে পারে। বিরোধ জাতীয় উদ্ভিদ, এই কথাগুলো আগের ক্লাসে বলেছি। কিছু আছে বৃক্ষ, যেমন ব্যাম্বো বা বাঁশ। মূল গুচ্ছমূল, কাণ্ড নলাকার, অধিকাংশ গণে। মধ্যপর্ব ফাঁপা। এই ধরনের কাণ্ডকে সাধারণত কাম, CULM বানানটা দেখে নিবা, বলা হয়। সেকারাম ও ঝিয়া, ইক্ষু এবং ভুট্টা গণ, এই গণদ্বয়ে কাণ্ড তেমন ফাঁপা থাকে না, ব্যতিক্রম থাকতে পারে। বিবর্তনের একটা ব্যাপার তো থাকেই, এই জন্য তাদের আগের বা পরের বা অনেক দূরের বা অনেক কাছের কিছু উদ্ভিদ প্রজাতি, জীব প্রজাতির সাথে কিছুটা সাদৃশ্য থাকবে, বৈসাদৃশ্য রয়েছে। এভাবে মিলে তারা স্বতন্ত্র অবস্থান করে নিয়েছে। পাতাটা দেখো সরল, অর্থাৎ পর্বে শুধু একটি পাতা থাকবে, পর্বের দুই দিকেই পাতা থাকবে না এবং অল্টারনেটলি থাকলে তখন সেটাকে একান্তর বলা হয়। একটি পর্বের ডান দিকে একটা পাতা থাকলে পরবর্তী পর্বের বাম দিকে, এভাবেই। সাধারণত ২ সারিতে বিন্যস্ত, লিগিউল বিশিষ্ট। লিগিউলটা সাধারণত একবীজপত্রী উদ্ভিদের পাতাতে পাওয়া যায়, যে লিপ মানে পাতার যে বৃন্ত এবং পাতার যে ফলক তার মাঝখানে একটা আউটগ্রোথ বা প্রজেকশন। তারপরে বলতে দেখা তো কি লিখেছে এখানে, একিনকলোয়া গণে লিগিউল নেই। প্রতিটি পাতা সাধারণত ৩টি অংশ নিয়ে গঠিত, যথা গোড়াতে শীট, যা সাধারণত কাণ্ডকে বেষ্টন করে রাখে, লম্বা পত্র ফলক এবং লিগিউল। লিগিউল হলো লিফ শীটের মাথা এবং পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত একটি উপবৃদ্ধি, যা কিছুক্ষণ আগে বলেছি। পরের স্লাইডে দেখো কি আছে, পুষ্পবিন্যাস। এটা একটু খেয়াল করো, ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। ইনফ্লোরেসেন্স, স্পাইকলেট, মনে রাখবা এটা ধানের ক্ষেত্রে প্রযোজ্য। স্পাইকলেট আরো অনেক উদ্ভিদে থাকতে পারে। একটি স্পাইকলেটে এক বা একাধিক পুষ্প থাকতে পারে। একটি এক পুষ্পক স্পাইকলেটে গোড়ায় দুটি শুকনা গ্লুম থাকে, যাদেরকে বলা হয় শূন্য গ্লুম, কারণ এদের কক্ষে কোনো পুষ্প থাকে না। এর উপরে আরো দুটি গ্লুম থাকে, যার প্রথমটিকে বলা হয় লেমা, লেমার ব্যাখ্যাটা এখানে দিয়েছি, বা পুষ্প গ্লুম, এবং উপরটিকে বলা হয় পেলিয়া। লেমাকে ব্রাক্ট বা মঞ্জরি পত্র এবং পেলিয়াকে ব্রাকচিউল বা উপমঞ্জরি পত্রের সাথে তুলনা করা যায়। লেমার বিপরীতে পেলিয়া অবস্থিত। পেলিয়া সহ পুষ্পটি লেমার কক্ষে অবস্থিত আর পুষ্পটি পেলিয়ার কক্ষে অবস্থিত। আমরা শুরুর দিকের একটা স্লাইড সেটাতে যাই, দেখো এই যে এটাই হলো একটি স্পাইকলেট। দেখো এই যে এটা একটি গ্লুম, যাদেরকে মঞ্জরি পত্রের সাথে তুলনা করা হয়। এটা একটি গ্লুম, এটা গ্লুম 1, এটা গ্লুম 2, বাট শূন্য গ্লুম, কারণ এদের কক্ষে কোনো পুষ্প উৎপন্ন হয়নি। এটি হলো গ্লুম, যেটাকে আমরা মঞ্জরি পত্রের সাথে তুলনা করছি, লেমা বা পুষ্প গ্লুম। এটা হচ্ছে শূন্য গ্লুম, এটা পুষ্প গ্লুম বা মঞ্জরি পত্র। এটার কক্ষে আবার এই দেখো পেলিয়া, পেলিয়াটাকে উপমঞ্জরি পত্রের সাথে তুলনা করছে। মঞ্জরি পত্র হলো পাতার মতো ক্ষুদ্র গঠন, যার কক্ষে সাধারণত মুকুল আসে, পুষ্প মুকুল হতে পারে বা পুষ্প মুকুলটাই মূলত পুষ্পমঞ্জরি একই। এটা হচ্ছে পেলিয়া, এটা এটার কক্ষে, এটাকেই বলা হচ্ছে উপমঞ্জরি পত্র, এরকম কল্পনা করা হচ্ছে। এবং এখানে লোডিকিউল আছে, লোডিকিউলটাকে সাধারণত পুষ্পপুটের সাথে তুলনা করা হয়। পুষ্পপুট হলো যখন বৃতি কিংবা পাপড়ির মতো গঠন, যাকে আলাদা করা যায় না যেটা বৃতি কিংবা পাপড়ি, তখন তাকে নাম দেওয়া হয় পেরিয়েন্ট বা পুষ্পপুট। এক্ষেত্রে সেটার নাম দেওয়া হয়েছে লোডিকিউল। এবং যথারীতি এই যে পুংকেশর, পুংস্তবকের পুংকেশগুলো, এবং এটা গর্ভাশয়, যেটা গাইনেসিয়ামের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে স্পাইকলেটের ডায়াগ্রামেটিক একটা ফিগার। আমরা আগের ক্লাসে চলে যাই। পুষ্প বিন্যাস তো বললাম, তারপরে দেখো কি বলছে পুষ্প।
ঘাস গোত্রের পুষ্পকে সাধারণত পুষ্পিকা বলা হয়, ছোট তো এই জন্য আর কি। পুষ্পিকা উভলিঙ্গ বা একলিঙ্গ হতে পারে, বাইসেক্সুয়াল বা ইউনিসেক্সুয়াল হতে পারে। ভুট্টা উদ্ভিদ একলিঙ্গ এবং ভিন্নবাসী। ভিন্নবাসী বলতে পুরুষ ভুট্টা উদ্ভিদ এবং স্ত্রী ভুট্টা উদ্ভিদ আলাদা আলাদা। জিজানিয়া একলিঙ্গ এবং সহবাসী। সহবাসী বলতে ফুলটা একলিঙ্গ বাট একই উদ্ভিদে থাকে, যেটা আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের মিষ্টি কুমড়ার ক্ষেত্রে দেখতে পাই। এই যে একটা ধান গাছের স্বরূপ, কেমন ধান গাছটা, এটার সাথে তোমার পরিচয় করে দেওয়া হলো। ডিসপাইট বিভিন্ন অংশগুলো, এই যে গ্লুম 1, গ্লুম 2, আর দেখো শূন্য, এদের কক্ষে কোনো পুষ্প নেই। এই লেমার কক্ষেই পেলিয়া, পেলিয়ার কক্ষেই পুষ্পটা থাকে। এই লেমাটাকে মঞ্জরি পত্রের সাথে তুলনা করছে, আর এটাকে উপমঞ্জরি পত্রের সাথে তুলনা করা হয়েছে। এই লোডিকিউল, এবং দেখো পুংস্তবক পুংকেশর সংখ্যা 6টি, 1 2 3 4 5 6, বাট দুই একদিকে 3টে, অপর দিকে 3টি, অর্থাৎ এরা দুই বৃত্তে বা দুই আবর্তে বিন্যস্ত। এটি হলো গর্ভাশয় স্ত্রীস্তবকের অন্তর্ভুক্ত এই গর্ভমুণ্ড, যেটা দেখতে পালকের মতো। এই ফুলটা এটাই, এই যে পুষ্পমঞ্জরি যে স্পাইকলিং, এটাকে এখানে ভেঙে ভেঙে সেকশন করে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে একটা ফ্লোরাল ডায়াগ্রাম, পুষ্প প্রতীক। এই মাতৃঅক্ষের সাথে এই যে পেলিয়া, যেটা বলেছিলাম, এই যে পেলিয়া, ডিজলিস পেলিয়া, এবং এটা কি দিয়ে দেখো লেমা। লেমাটা কি? লেমাকে বলেছিলাম মঞ্জরি পত্র। লেমাকে কি বলছিলাম? এই যে লেমার কক্ষে, এটা কি? এটা হচ্ছে পেলিয়া, উপমঞ্জরি পত্র। আর এই দুটা হচ্ছে লোডিকিউল, পুষ্পপুট, এই দুটা। শূন্য গ্লুম দুটো এখানে দেখানো হয় না, যেহেতু শূন্য গ্লুম, এদের কক্ষে কোনো পুষ্প নেই। এটি গর্ভাশয়। আর এটি হচ্ছে দেখো পুংস্তবকের পুংকেশর 1 2 3, এটা এক আবর্তে একদিকে, এই 1 2 3, এই তিনটা অন্যদিকে, অন্য একটি বৃত্তে বা আবর্তে বিন্যস্ত। এভাবে দেখানো হচ্ছে ওরাইজা সাটিভা উদ্ভিদের স্বরূপ, মঞ্জরীয় ফুলের বিভিন্ন অংশ আমরা দেখলাম। পরে যায় পুষ্পপুটের ক্ষেত্রে বলছে দেখো, সকল পুষ্পিকাতে পুষ্পপুট নেই। কোন কোন উদ্ভিদের পুষ্পিকাতে ক্ষুদ্রাকায় দুটি পুষ্পপুট থাকে, যাকে লোডিকিউল বলা হয়। ক্ষুদ্র স্বল্কপত্র। স্বল্কপত্র হচ্ছে যেমন একটা পেঁয়াজ হাতে নাও, হাতে নিয়ে পেঁয়াজটাকে একটু তুমি রাব করবে, ঘষা দাও, একটা চটকানা দাও, তাহলে কি হবে? কিছু কাগজের মতো পাতলা একটা পর্দার মতো উঠে আসবে, ওটাই স্বল্কপত্র। তবে এটা যেহেতু শুকনো, পাতলাটা শুষ্ক, বাট পেঁয়াজের যে অংশটুকু আমরা খাই, এটা হচ্ছে রসালো স্বল্পপত্র, পাতার মতো স্কেলি, আর কি লিফ, স্কেলি লিফ বলা হয়। পুষ্পপুট হলো লোডিকিউল। পুংস্তবকে দেখো পুংকেশর সাধারণত 3টি। ধান ও বাঁশ উদ্ভিদের পুষ্পের 6টি পুংকেশর 2 আবর্তে অবস্থিত। পরাগধানী রেখাকার, সর্বমুখ লম্বালম্বে বিদীর্ণ হয়। স্ত্রীস্তবকে দেখো গর্ভপত্র 1টি, গর্ভাশয় 1টি, গর্ভদণ্ড 1টি, গর্ভমুণ্ড কিন্তু 2টি, পালকের ন্যায় এবং পার্শ্বীয়। গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, প্রকোষ্ঠ ডিম্বক 1টি, ডিম্বক মূলীয় বা মূলজ এবং খাড়া, অমরাবিন্যাস মূলীয়। ফল ক্যারিওপসিস, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। বীজ শস্য হল অর্থাৎ এন্ডোস্পার্মিক, অর্থাৎ ভবিষ্যৎ বোনের খাবারটা এন্ডোস্পার্মের মধ্যেই নিহিত থাকে, বীজপত্রে নয়। ভ্রূণ অতি ক্ষুদ্র এবং বীজের এক কোণায় অবস্থিত। পরের স্লাইডে কি বলছে দেখো, ওয়েসি গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এটা আমি পড়ে যাচ্ছি, এখানে বোঝানোর মতো তেমন কিছু নয়, তোমরা পড়লেও বুঝবা। বেম্বুসা ব্যাম্বুস, বাঁশ, উঁচু বৃক্ষবৎ আদি ঘাস গৃহনির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। কুটির শিল্পে বিভিন্ন প্রকার গৃহসজ্জা ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে থাকে। দৈনন্দিন কর্মকাণ্ডে বাঁশের গুরুত্ব অপরিসীম। বাঁশ কাষ্ঠল, বৃক্ষবৎ এবং বেশ উঁচু, তবুও বাঁশকে ঘাস বলা হয়, কারণ এদের পুষ্প বৈশিষ্ট্য ফাঁপা মধ্যপর্ব ও অন্যান্য বৈশিষ্ট্য ঘাসের মতো। এই পোয়েসিটা তোমাদের পড়া দরকার নেই। এখন দেখো ওরাইজে সিটি বা ধান চাষ করা হয়। বাঙালির প্রধান খাদ্য ভাত আসে ধানের চাল থেকে। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সবই আসে ধান বা চাল থেকে। খড় উঁচুমানের গোখাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ধানের কুড়া থেকে ভোজ্য তেল ও হাঁস মুরগির খাদ্য প্রস্তুত করা হয়। পয়সীপুত্রের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দেখো, সেকারাম অফিসিনেরা ও ইক্ষু, যেটাকে আমরা আখ বলছি, চাষ করা হয়। আখ থেকে গুড়, চিনি, জ্বালানি ইত্যাদি পাওয়া যায়। মোলাসেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। আখের চোবড়া পার্টেক্স তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া জ্বালানির কাজেও ব্যবহার করা হয়। ক্রিটিকাল স্টিবাম, দেখো কি বলছে, গম, এটাও চাষ করা হয়। আটা, সুজি, ময়দা ইত্যাদির জন্য চাষ করা হয়। রুটি, পরোটা, পাউরুটি, বিস্কুট প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। গমের খড় গৌখাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। জিএমএস বা ভুট্টা, এটাও চাষ করা হয়। ভুট্টা থেকে পপকর্ন, খই সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তৈরি করা হয়। ভুট্টা থেকে কর্নফ্লেক্স তৈরি হয়।
হাঁস মুরগির খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বা হয়। হরেম ভাগিয়া বা জব বা বার্লি দেখো, এটাও চাষ করা হয়। যবের আটার জন্য চাষ করা হয়। যবের ছাতু উপাদেয় সহজপাচ্য স্বাস্থ্যপ্রদ খাবার বা খাদ্য। হরলিক্স ও কমপ্লেন জাতীয় খাদ্যদ্রব্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। সিম্বোপোগন সাইট্রিটাস লেমন গ্রাস, লেমন ঘাস, লেবুর গন্ধযুক্ত ঘাস, সুগন্ধি তেল ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়। চাইনিজ সুপিও ব্যবহার করা হয়। ফগমাইটিস কারকা, নন খাগড়া, জলাময় জায়গায় জন্মে, কাগজের মন্ড তৈরি সহ এর বহুবিধ ব্যবহার আছে। থাইসানুলিমা ড্যাকটাইলন, ঝাড়ু ঘাস, পাহাড়ি এলাকায় জন্মে, ঝাড়ু তৈরি করা হয়। সাইনোডন ড্যাকটাইলন, দুর্বাঘাস, লার্ন তৈরি পশু খাদ্য এবং পশুজ উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে এটার ব্যবহার রয়েছে বা ব্যবহার করা হয়ে থাকে। মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, এগুলো একটু পড়লেই বুঝবে। এখান থেকে এমসিকিউ আসে, বিশেষ করে সাইন্টিফিক নেম গুলো, এই জন্যই দিয়েছি। আমি না পড়ালে বা না বললে তোমরা তো এটা দেখবা না। হয়তো পরীক্ষায় চলে আসলো দুর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম কি, হয়তো আসলে লেমন ঘাসের বৈজ্ঞানিক নাম কি, জব বা বার্লির বৈজ্ঞানিক নাম কি, শিখতে হবে, এগুলো পড়তে হবে, বারে বারে লিখতেও হবে। যাক, অর্থনৈতিক গুরুত্বটা কমনলি বলে দিচ্ছি, এগুলো আগে যা পড়েছি তার মধ্যেই আছে। অর্থনৈতিক দিক থেকে এই গোত্রের গুরুত্ব সর্বাধিক। ধান, গম, ভুট্টা, জোয়ার, জব বা বার্লি, চীনা, কাউল ইত্যাদি মানুষের প্রধান খাদ্য যোগান দিয়ে থাকে। পৃথিবীর 60% লোকের প্রধান খাদ্য ভাত এবং বহু লোকের প্রধান খাদ্য রুটি। হাজার প্রজাতির ঘাস, গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুর খাদ্য প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বাঁশের ব্যবহার দেখা যায় দোলনা থেকে কবর পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। মিষ্টি দ্রব্যের যোগান দিয়ে থাকে ছন, ইকর, কাশ ইত্যাদি উদ্ভিদ। প্রাত্যহিক ঘরবাড়ি ঝাড়ু দিতেও প্রয়োজন পড়ে এই গোত্রের উদ্ভিদের। খাদ্যশস্য, ঘাস পরিবারের খাদ্যদান উৎপাদনকারী উদ্ভিদসমূহকে খাদ্যশস্য বলে, যেমন ধান, গম, ভুট্টা। এই লাইনটা তোমরা পড়বা না, এই মিষ্টি দ্রব্যের যোগান দিয়ে থাকে এখান থেকে এই উদ্ভিদ পর্যন্ত, এই লাইনটা একটু মিস্টেক আছে, এই লাইনটা তোমরা অমিট করে দেবে। আর মিষ্টি দ্রব্যের যোগানটা মূলত আখ জাতীয় উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। ছন, ইকর, কাশ ইত্যাদি ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হয়। এটা একটা লাইন স্কিপ করে গেছে আর কি, এটা তোমরা ঠিক করে পড়ে নিবা। যাই হোক, আজকে আর না, এখানে শেষ করব। তার আগে ধন্যবাদ দেবো এবং একটা হোমওয়ার্ক দেবো। পয়সা গোত্রের পুষ্প সংকেত ব্যাখ্যা করো। এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।